চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশ আগামী কয়েকদিনের মধ্যেই গভীর আর্থিক সমস্যায় পড়তে চলেছে। কেন জানা যাচ্ছে এই মুহূর্তে যে মুদ্রাস্ফীতির চরম চাপে এবার সেখানকার মানুষজন। মুদ্রাস্ফীতির তুলনায় বাড়েনি মজুরি, সংকটাপন্ন গরিব অংশের মানুষ। বাংলাদেশে দরিদ্রতা বৃদ্ধির গভীর আশঙ্কা। বিস্তারিত জানবো আমরা সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, একদিকে যখন বিশ্ব ব্যাংক তাদেরকে টাকা দিতে 10 বার চিন্তা করছে, যে জায়গায় দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম কখনো 120 টাকা কিলো, আবার চিনির দাম দেখা যাচ্ছে যে 200 টাকা কেজি, এই পরিস্থিতির মধ্যে এবার মুদ্রাস্ফীতির তুলনায় সেই জায়গায় মজুরিও একটা বড়সড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কি জানতে পারছো বাংলাদেশ সম্পর্কে? প্রথমেই বলি, বর্তমানে যে পরিস্থিতি অঙ্কিতা বাংলাদেশে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ ভেবেছিলেন যে এই ইউনূস তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একটা এমন কিছু চমক দেখাবেন যে বাংলাদেশ একদিনে উন্নতশীলের থেকে উন্নত হয়ে যাবে। কিন্তু আর দেখো, এগুলো তো আর স্বপ্ন নয় যে স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবটা কিন্তু বড়ই কঠিন। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ তোমার মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়তে পারে, দারিদ্রতা চরম আকার ধারণ করতে পারে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের কাজ নেই, খাদ্যের অভাব, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। প্রকৃত আয় কমেছে, মুদ্রাস্ফীতির তুলনায় মজুরি বাড়েনি, আনুষ্ঠানিক যেই অবস্থা তাতে খাতের 6 কোটিরও বেশি মানুষ চাপে আছে। বিশ্ব ব্যাংক বলেছে 2025 সালে অতি দরিদ্র হতে পারে 30 লাখ মানুষ। 2025 সম্ভবত এটা তোমার খুব একটা বেশি বাকি নেই এই যে সমীক্ষার যে রিপোর্টটা বের হতে। এই অবস্থায় বাংলাদেশে মুদ্রাস্ফীতি কমানোই তোমার আগামী বাজেটের চ্যালেঞ্জ হবে বর্তমান যে সরকারই আসুক না কেন, বা তত্ত্বাবধায়ক সরকারের। চাল, ডাল, আটা, ময়দা, তেল সব নিত্য পণ্য সামগ্রী কিন্তু তোমার দাম বেড়েছে, কিনে খেতে হচ্ছে মানুষকে অধিক দামে। তোমার আসলে বিগত 9 মাসে এমন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, তাতে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা তা কিন্তু তোমার টালমাটাল হয়ে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমেছে, এতে দারিদ্রতা বেড়েছে এবং আরো বাড়ার শঙ্কা রয়েছে। তোমার যেই অবস্থা এখন বাংলাদেশে তৈরি হয়েছে, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সে ব্যাপারে সন্দেহ কোনো কারণ নেই। সাধারণ মানুষ রীতিমতো হাহাকার করছেন। তোমার এমন অবস্থা যদি হয় তাহলে তো এটা যে কোনো সরকারের পক্ষেই কিন্তু এসে যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা তা কঠিন সাধ্য। তবে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, এই বর্তমান যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু একজন অর্থনীতিবিদ। আর এই তার সময়ে এই যে মুদ্রাস্ফীতি, ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি, তা কিন্তু একটা স্পষ্ট চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। তবে কোনো অবস্থাতেই কিন্তু এই তোমার পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন না এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তোমার এনবিআরও তেল, আলু, পেঁয়াজ, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক কর কমিয়ে দেওয়া হয়। বাজারে নিত্যপণ্যের আমদানি প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা হয়। তবে পথে ঘাটে চাঁদাবাজি তেমন একটা বন্ধ হয়নি। চাঁদাবাজি কেউ করে, কিন্তু একটা বিশেষ অংশের মানুষ তারা চাঁদাবাজিতে নেমেছে এবং এতে কিন্তু সাধারণ মানুষের পকেট তোমার খালি হয়েছে, ইঁদুর বান মারছে। কয়েক বছর ধরে তোমার যে মুদ্রাস্ফীতির কথা বলা হলেও বর্তমানে এই 9 মাসে যে একটা আশঙ্কাজনক পরিবেশ তৈরি হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ আরো আগামী দিনে তোমার বিপজ্জনক পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আশঙ্কার বিষয় হলো খাদ্য মূল্যস্ফীতি। চলতি বছরের প্রথম 7 মাসে তোমার খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি ছিল। খাদ্য মূল্যস্ফীতি 9% করে আনার চেষ্টা চলছে, কিন্তু এটা কি করে সম্ভব? বাংলাদেশে দেখো সব ব্যবস্থা এখন ভেঙে পড়েছে। আর বিশেষ করে তোমার ভারত
এই তোমার জলবন্দরের ব্যবহারের একমাত্র একটা ব্যবস্থা রেখেছে। এমনকি স্থলবন্দর ব্যবহার করে বেশ কিছু সামগ্রী আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারত নিষেধাজ্ঞা জারি করায় তাদের যে এই সংকটটা আরো ঘনীভূত হয়েছে, অধিক হয়েছে। এবং বিশেষ করে যারা বস্ত্র শিল্প এবং বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস বলা হয়, যে রেডিমেড তৈরি পোশাক, সেই পোশাকের বাজার কিন্তু বিশ্ববাজারেও বাংলাদেশের একটা বিশেষ জায়গা রয়েছে। এবং ভারত তোমার স্থলবন্দরের মাধ্যমে এই সমস্ত বিশেষ করে রেডিমেড পোশাক, হ্যাঁ, তৈরি পোশাক আমদানি রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করায় এই যে একটা প্রভাব পড়েছে বাংলাদেশের এই বস্ত্র শিল্পের উপর, তা কিন্তু অভূতপূর্ব। এতে বাংলাদেশের কোমর ভেঙে গেছে। এটা ভারতের একটা কূটনৈতিক একটা সিদ্ধান্ত। আসলে বাংলাদেশে একটা বড় অংশের মানুষ যারা এখন এই তত্ত্বাবধায়ক সরকারের লেজুর ধরে বসে আছে, তারা ভারত বিরোধী জিগির তুলে জামাত এবং যারা মৌলবাদী, তারা ভারত বিরোধী জিগির তুলে মানুষের মন জয় করার চেষ্টা করছিল। কিন্তু একটা বড় অংশের বাংলাদেশের মানুষ কিন্তু ৭১-এর ভারতের সেই অবদান, বিশেষ করে ত্রিপুরাবাসীর যে অবদান, সে কথা কিন্তু ভুলতে পারেনি। এবং তত্ত্বাবধায়ক সরকারের এই বর্তমান ৯ মাসে বাংলাদেশবাসীর বড় একটা অংশের ঘুম ভেঙেছে তারা। এবং অবশ্যই তারা এখন বলা বলি করছেন যে আগেই ভালো ছিলাম। এবং এই বর্তমান মুদ্রাস্ফীতির কারণে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, তাতে সম্ভবত এই আগামী মাস দুয়েকের মধ্যে আরো বিপর্যয় হতে পারে। এবং এই বিপর্যয়টা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতিবিদরা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এমন অবস্থা, বা দেখো, বাংলাদেশ যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশ একটা উন্নতশীল রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো। তারা উন্নয়নের ক্ষেত্রে নিজেদের এগিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট সক্রিয় ছিলেন। বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে ভারত, বাংলাদেশকে যেভাবে সার্বিক ক্ষেত্রে সহায়তা করে আসছিল তা কিন্তু একটা নজিরবিহীন। এবং বাংলাদেশ বরাবরই ভারতের উপর অধিক নির্ভরশীল। কিন্তু ভারত এক্ষেত্রে ভারতকে তোমার রাখিয়ে বাংলাদেশের টিকে থাকা যে সম্ভব নয়। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যারা বুদ্ধিজীবী মহল, বিশিষ্ট সাংবাদিক মহল এবং একজন শিল্পী, তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন, তিনিও কিন্তু মত প্রকাশ করেছেন যে ভারতের মতো শক্তিধর এবং অতি প্রতিবেশী, যে নাকি তোমার স্থলপথে ভারতে তোমার যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের 2 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় লাগে না মূল শহর থেকে। কিন্তু এই অবস্থায় তাদের যদি এই স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধ হয়ে যায়, এর প্রভাব যে বাংলাদেশের অর্থনীতিতে পড়বে সেটা বলাই বাহুল্য। এবং এই চাপেই কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতি রীতিমতো তোমার ভেঙে পড়েছে। এমনকি তোমার আমরা গতকাল ওই বিষয়টা আমরা দেখিয়েছি যে বেশ কিছু ব্যাংক কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং একাধিক ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর পদত্যাগ করেছেন। তারা আমানত যারা গচ্ছিত রেখেছেন ব্যাংকে, সেই আমানত তারা ফিরিয়ে দিতে পারছেন না। ব্যবসায়ীরা বিক্ষোভ প্রকাশ করছেন। এক সাধারণ মানুষ, তারা যেহেতু তাদের রুজির সংস্থানের ক্ষেত্রে টান পড়েছে, তারা একটা ভয়ঙ্কর হাহাকারের মধ্যে পড়ে গেছেন। এবং এই অবস্থায় মুদ্রাস্ফীতি বাড়লেও তোমার মজুরি না বাড়ায় কিন্তু সাধারণ মানুষ, গরিব অংশের মানুষ গভীর সমস্যায় পড়েছেন। এই যে পরিস্থিতি, অর্থনীতিবিদরা কিন্তু এই ব্যাপারে রীতিমতো প্রমাদ গুনছেন। এই অবস্থা থেকে কি করে দেশকে রক্ষা করা যায় তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো বাংলাদেশ এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে বা উন্নত করবে তা নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। পিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে রয়েছে তা নিয়ে বিশেষ সংশয় তো অবশ্যই থাকছে, কারণ মুদ্রাস্ফীতির তুলনায় সে জায়গায় বাড়েনি মজুরি, আর মজুরি না বাড়ায় সেখানে এবার জীবনযাপন করা বড় কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘরে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি এ সমস্ত জিনিস যদি না থাকে, তবে জীবনযাপন বা সংসার চালিয়ে যাওয়া একটা বড় বিপদ হয়ে দাঁড়ায়। কিন্তু সে জায়গায় ইউনূসের বাংলাদেশে যখন চিনির দাম 150 টাকা, আলুর দাম 120 টাকা,
পেঁয়াজের দাম 200 টাকা, এইভাবে যখন দাম ওঠানামা করছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তার তুলনায় মজুরি 1 টাকাও বাড়েনি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া কিন্তু মজুরি না বাড়া, এই যে মুদ্রাস্ফীতির একটা বড়সড় প্রভাব পড়তে শুরু করে, তাতে আগামী দিনে আরো গভীর সমস্যার মুখে পড়তে চলেছে বাংলাদেশের নাগরিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।